এইবার যে কেসটা আপনারা দেখবেন তার তো কোনো তুলনাই হয় না। একজন মানুষকে কেউ কতটা ঘৃণা করতে পারে এটা এই প্রথমবার দেখতে পেলাম। একজন কমেডিয়ানকে স্টেজে কেউ গুলি করছে। প্রথমে তো এটাই বোঝা যাচ্ছিল না যে গুলিটা এলো কোথা দিয়ে। তার উপর ডক্টর সালুকে একটা বোমা ফাটালেন, বলেন হয়তো লোকটা মারা গেছে গুলি লেগেই, কিন্তু গুলির উপরে সাপের বিষ রয়েছে। বলুন তো দেখি, আপনি কখনো শুনেছেন গুলির উপরে সাপের বিষ? আর যদি গুলিতে না থাকতো তাহলে ওই লাশের রক্তে সাপের বিষ এলো কোথা দিয়ে? আর যদি রক্তে আগে থেকেই বিষ থেকে থাকে তাহলে লোকটা আগে মরলো না কেন? ও তো তখন স্টেজের উপর উঠে কমেডি করছিল, ও তো জানতেও পারেনি যে সাপে ওকে কামড়েছে, তাও হাতে। বলুন, একজনের শরীরে সাপের বিষ ছড়িয়ে পড়ছে অথচ সে মরছে কিসে? একটা গুলিতে। আপনারা নিজেরাই দেখে নিন। দর্শক তো ওর নাম নিয়ে একেবারে চেঁচামেচি শুরু করেছে, আর ওই লাট সাহেবের কোনো পাত্তাই নেই এখনো। যদি 5 মিনিটের মধ্যে এখানে না আসে না, লোকে এখানে আগুন লাগিয়ে দেবে। আমি কিছু জানি না। যদি কোনো গন্ডগোল হয়, কোনো ঝামেলা হয়, আমি চুপচাপ কেটে পড়বো পেছনের গেট দিয়ে, আর এখন সেখানেই যাচ্ছি। ইডিয়েট বদমাইশ, এই ছেলেটা আগেও আমাকে একবার ফাঁসিয়েছিল। আরে দেখো দেখো, পর্দা খুলে গেছে। হ্যালো ফ্রেন্ডস, সত শ্রী আকাল, নমস্কার, ওয়ালাকাম। আপনারা আমাকে ডাকেন, তাই তো আমি চলে আসি। জগ্গু জিন্দাবাদ, জগ্গু জিন্দাবাদ, জগ্গু জিন্দাবাদ। আপনাদের জিন্দাবাদের মধ্যেই ভালোবাসা লুকিয়ে আছে। আপনারা সবাই আমার শোতে আসেন বলে তাই তো আমি এখনো বেঁচে আছি। আপনাদের সবার ভালোবাসাতেই আমি জোর পাই। কতটা খেয়েছো এবার দেখো, একেবারে পুরো বুঁদ হয়ে গেছে। আজকে তো আমার সর্বনাশ করেই ছাড়বে। আমি আপনাদের যোগ্য, আপনাদের সবাইকে আমার মন থেকে স্বাগত। দাদারা এবং তাদের বোনেরা, একটা গল্প বলি আপনাদের। একজন মানুষের জীবন শেষ করে দেওয়ার পর ওর ঝগড়ুটে বউ একদিন হঠাৎ মরে গেল। লাশের অন্ত্যেষ্টিক্রিয়া করার পরে যখন মানুষটা বাড়ি ফিরছিল তখন জোরে একটা হাওয়া এলো, ঝড় উঠেছিল। আর যখন বিদ্যুৎ চমকালো তখন লোকটা ওপরের দিকে তাকিয়ে বলল, মনে হচ্ছে এইমাত্র পৌঁছালো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কি হলো ওনার, কি হলো? আরে কেউ দেখো, এ করছেটা কি? হেই, ওর কিছু হয়েছে মনে হচ্ছে। চল তাড়াতাড়ি চল। এই শোন, এক্সকিউজ মি, শোন। আপনারা শুনুন, কেউ প্লিজ স্টেজের উপর উঠবেন না। এই ভাই, ওঠো ওঠো, কি হয়েছে? এই দেখ কি হয়েছে, কি ওর? ও মাই গড, রক্ত! এটা মরে গেছে। আরে আমরা যদি ক্রিকেটার হতাম না তো 6 লাভ হয়ে যেত আমাদের নাম। আরে প্রত্যেকটা লোকের মুখে শুধু ওদেরই নাম রে ভাই। আর যখন ম্যাচ হেরে যায় তখন লোকজন কিন্তু ঢিলও মারে বাড়িতে। তখন আমার তো খুব ভয় ভয় করছে, মনটা একদম ভেঙে গেল। আবার বউয়ের কাছে বকা খেয়ে এসছো নাকি? স্যার, বউ বকলে মনের কিছু হয় না, শুধু একটু ঘাম বেরিয়ে যায়। তাহলে আবার হয়েছেটা কি আজকে? আরে স্যার, ধোনি নিজের চুল কেটে ফেলেছে স্যার। কিন্তু গত ম্যাচে তো ধোনি সবাইকে ধুয়ে দিয়েছিল, তাহলে হঠাৎ কি হয়ে গেল? আপনি কোনোদিন স্যামসনের গল্প শুনেছেন? স্যামসন আর ডেলাইলা। হ্যাঁ, ওই গ্রিক মাইথোলজিতে আছে। ওর তো চুলে ক্ষমতা ছিল। স্যার, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী লোক ছিলেন, লম্বা লম্বা চুল ছিল তার।
যেদিন চুল কাটলেন শেষ হয়ে গেল স্যার। হ্যাঁ, ওর সব শক্তি চলে গিয়েছিল। মশা হয়ে গেছিল স্যার। তো স্যার ধোনিও নিজের চুল কেটে ফেলেছে স্যার। আরে চুল কেটেছে তো কি হয়েছে? দেখো কি সুন্দর স্মার্ট লাগছে এখন। সব সময় নেগেটিভ কিছু ভাবো। আরে স্যার কিন্তু এখন কিচ্ছু হবে না, দেখবে দমাদম একের পর এক সেঞ্চুরি করবে। সেঞ্চুরি তো ঠিক আছে স্যার, কিন্তু আপনার উপরে ক্রিকেটের জোর। আরে আরে আমিও তো ভারতীয়, হ্যাঁ, আমাদের সকলেরই তো একই অসুখ। হ্যালো, এসিপি পদ্মমান হিয়ার। আমি বস অডিটোরিয়াম থেকে বলছি, এখানে একটা খুন হয়ে গেছে। স্টেজে খুন? হ্যাঁ স্যার। দেখো ওখান থেকে যেন কাউকে বেরোতে দেবে না। আচ্ছা। কেউ যেন ওখান থেকে বেরোতে না পারে, বুঝেছো? আসুন আসুন এসিপি স্যার, এই যে এখানে। আমাদের যেতে দাও, আমরা তো আর জগ্গুকে মারিনি। চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকো, কেউ বাইরে যাবে না, বুঝেছো? কেউ বাইরে যাবে না। এসিপি স্যার, হ্যাঁ, ওর জন্য অপেক্ষা করতে করতে যখন পাবলিক খুবই রাগ ক্ষোভ দেখাচ্ছিল, তখন জানি না ও হঠাৎ কোথা থেকে চলে এলো। ও তখন খুবই মদ্যপান করেছিল। কিন্তু আপনার কথা অনুযায়ী তো কোনো গুলি চলেনি, তাহলে এই যজ্ঞুর বুক থেকে রক্ত ঝরছে কি করে? স্যার এই দেখুন, এই আঘাতটা গুলিরই স্যার। হ্যাঁ, কিন্তু ক্ষতটা খুবই ছোট, মনে হয় গুলিটা খুব সরু ছিল। এখানে কেউ গুলির আওয়াজ শুনতে পেল না কেন? গুলি বাইরে বেরোয়নি স্যার, এখনো শরীরের মধ্যেই আছে। ঠিক আছে, আপনিও নিচে গিয়ে দাঁড়ান। একটা কথা বলুন তো, হ্যাঁ, যখন এই যজ্ঞ পড়ে যায় তখন ওর মুখ কোন দিকে ছিল? অডিয়েন্সের দিকেই ছিল, কারণ ও তখন অডিয়েন্সের সাথেই কথা বলছিল। অডিয়েন্সের দিকে? হ্যাঁ, তাহলে তার মানে হলো গুলিটা সামনের দিক থেকেই চলেছে, পেছন দিক থেকে নয়। অভিজিৎ, দয়া, একটা কাজ করো, এখানে যতগুলো লোক আছে এদের সবাইকে ভালো করে সার্চ করো। স্যার কেউ যেন বাদ না যায়। ফেডরিক্স, বিবেক, অডিটোরিয়ামের চারদিক ভালো করে সার্চ করো, দেখো কিছু পাও কিনা। ইয়েস স্যার। চল স্যার। আচ্ছা, এবার আপনারা সবাই বাইরে গিয়ে দাঁড়ান। যান প্লিজ। এই দেখুন, এখান থেকে ভেতরে যেতে গেলে প্রত্যেককে এই মেটাল ডিটেক্টরকে পার হয়ে যেতে হবে। যদি কারোর কাছে বন্দুক বা কিছু থাকতো তো এখানেই ধরা পড়ে যেত। 1 মিনিট স্যার। সিকিউরিটি স্যার। চেক করো আমাকে। স্যার আপনাকে? আমাদের সিকিউরিটি এসিপি স্যারকে দেখাতে হবে, চেক করো আমাকে। ওকে স্যার। ঠিক আছে। আর স্যার এরপর এই মেশিনের মধ্যে দিয়ে যেতে হয়। স্যার এটা একটা এক্স রে স্ক্যানার, আপনার সমস্ত জিনিস এর ভেতর দিয়ে পাস হয়, আর তার স্ক্যান করা ছবি সামনের ওই টিএফটি স্ক্রিনে দেখা যায়। দেখান থেকে। আইল গিভ ইউ ডেমো। এই দেখুন। এই স্ক্যান হলো, আর এই সামনে তার ছবি। সবকিছু দেখা যায় এতে? হ্যাঁ স্যার, সব দেখা যায়। কোনোভাবে কোনো বন্দুক ভেতরে যেতেই পারে না এসিপি স্যার। তাহলে গুলিটা লাগলো কি করে যজ্ঞর? অভিজিৎ, দয়া, সবাইকে সার্চ করো, পার্সেস, পাউচেস, ওয়ালেটস সব স্ক্যান করো। পেলি কিছু? না স্যার। একটা কাজ কর, তুই ওদিকটা দেখ গিয়ে, আমি এদিকটা দেখছি। এখানে দাঁড়ান। হ্যাঁ হাত উপরে করুন প্লিজ। হ্যাঁ। এখানে এখানে দাঁড়ান। পকেটে কি আছে? আগে এই মোবাইল পকেটে কি? ফোন। হাত উপরে করুন। দেখো। আগে পকেটে কি পকেটে? আছে? স্যার কিচ্ছু নেই। অভিজিৎ, বন্দুকটা কিন্তু ছোট, সবার জুতো চেক করছো তো? ইয়েস স্যার। জুতোটা খুলুন প্লিজ।
এটা আবার কি? প্লাস্টিকের পাইপ? এটা কি? কি জানি স্যার কি এটা? আচ্ছা স্যার, এর জুতো থেকে এটা পাওয়া গেছে। এটা তো এক ধরনের ট্রিগার মনে হচ্ছে। Yes, স্যার, জুতোতে লুকিয়ে রেখেছিল এ। স্যার আমি তো জানিও না এই জিনিসটা কি। তাহলে তোমার জুতোয় আসলো কি করে? স্যার, অডিটোরিয়ামের সিটের নিচ থেকে এই পাইপটা পেলাম স্যার। পাইপ? স্যার এই স্প্রিংটাও পেয়েছি। স্প্রিং? অভিজিৎ, এই স্প্রিংটাও তো দেখছি প্লাস্টিকেরই, পাইপটাও প্লাস্টিকের। স্যার, এই ট্রিগারটাও প্লাস্টিকের। হ্যাঁ, স্যার, এগুলো কোথাও একই জিনিসের আলাদা আলাদা টুকরো নয় তো? দেখি। বন্দুক, প্লাস্টিকের বন্দুক। সেজন্য এক্সরেতে দেখা যায়। কারেক্ট। কে যজ্ঞকে গুলি মারার পরে বন্দুকটাকে ভেঙে এদিক ওদিক ফেলে দিয়েছো? স্যার আমি তো জানিও না আমার জুতোর নিচে এটা কি করে এলো। স্যার বিশ্বাস করুন আমি কিচ্ছু করিনি। হতে পারে স্যার অডিটোরিয়ামে দৌড়াদৌড়ির সময় এই ট্রিগারটা আমার জুতোয় আটকে গেছে। স্যার, স্যার একটা কাজ করা যাক, সবার হাতে বেনজামাইনে টেস্ট করা যাক। হ্যাঁ, তাহলেই জানা যাবে যে কার হাতে বারুদ লেগে রয়েছে। এটা কি করে হতে পারে? লাশকে জিজ্ঞেস করো। এটা কিছুতেই হতে পারে না। আমি বললাম না, লাশকে জিজ্ঞেস করো, আমাকে নয়। এই মরাটা মিথ্যা কথা বলছে। এটা হতে পারে না। লাশ কখনো মিথ্যে কথা বলতে পারে না। লাশ সবসময় সত্যি কথা বলে। আজকে এটা হয়েছে ডক্টর সালুংকে। এই মরাটা মিথ্যা কথা বলেছে। মানে কি বলছে? দেখুন, এই মানুষটার মৃত্যু গুলি লাগার জন্য হয়েছে, কিন্তু চোখের চারিপাশে তো দেখছি নীলচে ভাব হয়ে রয়েছে। তার মানে 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 এই লোকটি বিষ খেয়ে মরেছে? হ্যাঁ, লেট মি সি। ডক্টর সারিকা, লাশে এখনো রক্ত রয়েছে। রক্ত একেবারে জল হয়ে যায়নি। তুমি একটা কাজ করো, 2-3 ফোঁটা রক্ত নিয়ে নাও। আমি ততক্ষণ বুলেটটা বার করে টেস্ট করি। কেন ডক্টর সালুংকে? এটা বোঝার জন্য যে শরীরের মধ্যে বিষটা গেল কি করে। এটা কি করে হতে পারে? ডক্টর সালুংকে, কি হলো? এটা দেখুন, রক্তে বিষ আছে। কি? সাপের বিষ। সাপের বিষ? না স্যার, এর হাতে তো নেই। স্যার আমি বলেছিলাম না আমি কিচ্ছু করিনি। এবার আমি যেতে পারি স্যার? না, এখানে অপেক্ষা করো, এখনো বাকি আছে। আপনি আসুন। তুমি তুমি গুলি চালিয়েছিলে? আমি আজ অব্দি কখনো বন্দুকই ধরিনি। স্যার, এর হাতে গান পাউডার লেগে আছে। এর হাতে যদি গান পাউডার থাকে তাহলে গুলিটা এই চালিয়েছে। কি ফালতু কথা বলছেন? আমি জানি না এটা হাতে কি করে লেগেছে। চলো, এবার সত্যি কথাটা বলে ফেলো। এই মুখ সামলে কথা বলবি, বুঝলি? হ্যাঁ, ওকে আমি গুলি করে মেরেছি। ও আমাকে একেবারে বরবাদ করে দিয়েছিল। আমিও একজন কমেডিয়ান। ও আমার প্রত্যেকটা আইটেম চুরি করে নিয়েছিল। আমার কোনো কাজ ছিল না, আরো ভর্তি করছিল। এখন কি হবে? এবার সারা জীবন জেলে পচে মরতে হবে অথবা ফাঁসি হবে? এসিপি সাহেব, ওকে আপনি এটা জিজ্ঞেস করুন, লাশের শরীরে সাপের বিষ এলো কি করে? সাপের বিষ? আগে হ্যাঁ, সাপের বিষ। কিন্তু সালুকে যজ্ঞ তো গুলি লাগার জন্য মারা গেছে, তাহলে ওর শরীরের মধ্যে একদম বিষে ভর্তি ছিল। দেখো, রসিকতা করো না সালুকে। এই দেখো, সত্যি কথা বললেও মজা। দেখো, আমায় কিন্তু হেনস্থা করো না এই সবার আচ্ছা সামনে। ঠিক আছে। পুনিত, তুমি যে গুলি চালিয়েছিলে তাতে বিষ লাগানো ছিল? না স্যার। এসিপি সাহেব, এই দেখুন, এই দেখুন,
এর দুটো চোখ নীল হয়ে গেছে। কিন্তু একে সাপটা কামড়ালো কখন? আর একটা কথা, এই চিহ্নটা দেখছেন, একে কেউ সাপের বিষ ইনজেকশন দিয়েছে। যদি এর শরীরে সাপের বিষ থেকে থাকে তাহলে মরলো না কেন? আর হল পর্যন্ত পৌঁছলোই বা কি করে? বস, শুধু সাপের বিষই নয়, ওর পেটের মধ্যে যা ছিল সবকিছু আমি টেস্ট করেছি। আর পেটের মধ্যে আরো কিছু পাওয়া গেছে। তুমি কি করে জানলে? এই এমনি। কি ব্যাপার দয়া, আজকাল খুব হুঁশিয়ার হয়ে গেছো। আমার তো ধরনই এরকম বস। ও রিয়েলি? সালুকে কাজের কথা বলো। এসিপি সাহেব, এর রক্তে সাপের বিষ আছে, আরো 2 রকমের বিষ আছে। সরি স্যার। পাইপে আর কিছু আটকে আছে কি? না, আরে বের করো যা কিছু আছে। হয়ে যাক আরেকবার, আরেকটা ভূমিকম্প, দেরি করো না। হয়ে গেছে স্যার, আনি। ডক্টর সালুকে, আপনি কি বলছিলেন যেন? 2 রকমের বিষ রয়েছে, মানে সব মিলিয়ে 3 রকম বিষ। এক্স্যাক্টলি। কিন্তু এত বিষ ও খেলো কি করে? অবভিয়াসলি কেউ নিশ্চয়ই খাইয়েছে, নিজে নিজে তো আর খায়নি। অদ্ভুত ব্যাপার না? 3টে বিষ খাওয়ার পরেও এ থিয়েটার হলে পৌঁছলো কি করে? এসিপি সাহেব, এখনো একটা ধাক্কা বাকি আছে। আরে তোমার ড্রামাটা শেষ হবে কখন? আসুন, আমি দেখাচ্ছি, আসুন। এই দেখুন, এই ক্ষত, মাথায় আঘাত আছে, অনেক রক্ত বেরিয়েছে। এ থিয়েটার হল পর্যন্ত পৌঁছলো, সেটাই তো অদ্ভুত ব্যাপার। স্যার এ নিজে গাড়ি চালিয়ে থিয়েটার হল পর্যন্ত গেছিল। এর পকেট থেকে গাড়ির চাবিও পাওয়া গেছে। স্যার এই গাড়িটাই মনে হচ্ছে। দয়া একটু টিকিটা খোলো। এটা কি? রবিভা পাব। রাবিবা পাব? আরে ডেটটা দেখো, কালকের। তাহলে তার মানে হলো শোতে যাওয়ার আগে ডিস্কোতে গিয়েছিল। শোতে যাওয়ার আগে ডিস্কোতে? মনে হচ্ছে ডিস্কোতেই কেউ একে বিষ খাইয়ে দিয়েছে। রাবিবা পাব। স্যার হ্যাঁ, মনে তো হচ্ছে ওই ম্যানেজার। এক্সকিউজ মি। यस सर। একে চেনো? जग्गू टटोरिया। এ তো ওই স্ট্যান্ড আপ কমেডিয়ানটা, একটু পাগলাটে স্যার। আচ্ছা, এ এসেছিল এখানে? ইয়েস স্যার। কখন? এক্স্যাক্ট টাইম তো জানি না স্যার, কিন্তু কাল দুপুর নাগাদ এই 1-2টোর সময় এসেছিল। হ্যাঁ স্যার, ওর সাথে একটা মেয়েও ছিল। কাল খুব নাটক করেছে স্যার। কি নাটক করেছিল সেই মেয়েটি? কি বলি স্যার, ওরা দুজন Hey Zudi, will you dance with me? সরি। Come on yaar, only once. এই কালা নাকি তুই? শুনতে পাসনি কি বললো এক্ষুনি? Once, please once. মনে হচ্ছে ও বুঝতে পারেনি। একে এবার আমি বোঝাবো। কেন বিরক্ত করছিস বে? You! হ্যাঁ হ্যাঁ আমার আমি। গায়ে হাত তুললি? কি করবি তুই? কি করবি তুই? হ্যাঁ, কি করবি তুই? দেখাবো? জগ্গু প্লিজ স্টপ। কি করছো তুমি? আরে ও ভদ্রতা শেখেনি। তোমাকে তোমাকে এইসব কথা বলছে? আমি এই মেয়েটার সঙ্গে কথা বলছিলাম, তোর সঙ্গে না। এই ইউ শাট আপ। স্যার প্লিজ। কি করছেন আপনি? আজকে তুই বেঁচে গেলি।
স্যার এই ব্রেসলেটটা ওই মেয়েটার। তুমি কি করে জানলে এই ব্রেসলেটটা ওই মেয়েটিরই ব্রেসলেট? স্যার কালো নিতে এসেছিল। তাহলে তুমি ওকে এই ব্রেসলেটটা দিলে না কেন? দিতাম কি করে স্যার, ওকে পেলে তবে তো দিতাম, আমার সাথে দেখা না করেই চলে গেছিল। আচ্ছা আচ্ছা, একটা কথা বলো তো, ওই যজ্ঞ এখানে এসে ঠিক কি কি খেয়েছিল তোমার মনে আছে? চাইনিজ খেয়েছিল স্যার। চিকেন? হ্যাঁ স্যার, হয়তো চিকেন মাঞ্চুরিয়ান। আচ্ছা, যে মেয়েটা ওর সঙ্গে এসেছিল তার ঠিকঠাক বিবরণ দিতে পারবে? অফকোর্স স্যার। স্যার যজ্ঞ টাটোরিয়ার বাড়িতে দেখি এখানে আমরা কি পেতে পারি। বিবেক, স্যার তুই ফটোগুলো চেক কর, আমি ঘরটার তল্লাশি নিই। এটা ওর গার্লফ্রেন্ড না ওয়াইফ? খুলে যা চটপট। সব সব ও গড, লাশ। সব সব ফ্রেডি সব। এটা তো মঙ্গলসূত্র। তাহলে স্যার এটা ওর ওয়াইফই হবে। স্যার এই দেখুন, গন্ধ শুকে দেখ। অ্যালকোহল, মদ। বস, এই দুটো গ্লাসের মধ্যেই বিষ আছে। দুটো গ্লাসেই? আগে হ্যাঁ, আর মজার কথা হলো যে দুটো গ্লাসের মধ্যে আলাদা আলাদা বিষ। তার মানে হলো যজ্ঞর স্ত্রী যজ্ঞকে বিষ খাওয়ায়। ও নো মধু, আমি কিচেনে চিপস ভুলে এসেছি, তুমি প্লিজ নিয়ে আসবে? ওকে, জাস্ট ওয়েট। আর যজ্ঞ তার নিজের স্ত্রীর গ্লাসে আড়ালে বিষ মিশিয়ে দেয়। হ্যাঁ ফেডরিক্স, রেজাল্ট এসে গেছে। খবর পেয়ে গেছি এই ব্রেসলেট কোন জুয়েলারি শপ থেকে কেনা হয়েছিল। কে কিনেছিল? একটা লোক ছিল স্যার। নামটা বলো ফেডরিক্স। রাজীব। রাজীব! রাজীব! দরজা খোলো! এ তো খোলা আছে, দরজা খোলা আছে। রাজীব, বাড়ির মধ্যে তো দেখছি কেউই নেই। মাই গড! প্রথমে যজ্ঞ, তারপরে ওর স্ত্রী, আর এবারে রাজীব। ব্যাপারটা কি? সারা বাড়িটা ভালো করে তল্লাশি নাও, দেখো কিছু পাওয়া যায় কিনা। তাড়াতাড়ি। মাথায় গভীর ক্ষত, আঘাত লেগেছে। এটা কি? কাঁচের টুকরো। টেবিলের কাছে রক্ত, তার মানে হলো এর মাথাটা এখানে ঠুকে গিয়েছিল। কি হয়েছিল কি এখানে? গ্যাস ট্যাঙ্কে হ্যামার। স্যার! হ্যাঁ দা, হ্যাঁ দা। স্যার এই দেখুন, ফ্ল্যাশ ট্যাঙ্কের ভেতর থেকে এই হাতুড়ি পাওয়া গেছে। হাতুড়ি ফ্লাশ ট্যাঙ্কের ভেতরে লুকিয়ে রেখেছিল? দয়া, তোমার মনে আছে ওই যজ্ঞুর মাথায় একটা চোট ছিল?
মনে হচ্ছে এই হাতুড়িটা দিয়েই ওকে মারা হয়েছিল। আমার মনে হচ্ছে ওই যজ্ঞ এর সাথে দেখা করতে এসেছিল। দুজনের মধ্যে কোনো তর্ক বিতর্ক হয়েছিল। যখন যজ্ঞ চলে যাচ্ছিল তখন রাজীব জোর করে এই হাতুড়ি দিয়ে মাথায় মেরেছিল। মেরেছে, রাইট। যজ্ঞুর আঘাত লাগলেও হাতাহাতির সময় যজ্ঞ একে ধাক্কা মেরে দেয়, আর টাল খেতে খেতে রাজীব এখানে এই টেবিলের কাঁচের ওপর পড়ে যায়। তারপরে ও এখানে পড়ে মারা যায়। তাহলে এই বাংলোটা বিক্রি করতে চাইছিল রাজীব। স্যার স্যার, এই ড্রয়ারে কয়েকটা ফটো পাওয়া গেছে। এই মেয়েটাকে খুব চেনা চেনা মনে হচ্ছে। স্যার, এ তো মনে হচ্ছে ওই মেয়েটাই, যার স্কেচ বানিয়েছি আমরা। এ তো সেই মেয়েটাই। স্যার, মনে হচ্ছে রাজীবের ওয়াইফ। রাজীবের স্ত্রী? যদিও রাজীবের স্ত্রী হয় তাহলে ও ডিস্কোতে সেদিন যজ্ঞুর সাথে কি করছিল? আর স্যার, এই বাংলোটা খুঁজতে হবে। এটা রাজীবের বাংলো, ও এটা বিক্রি করতে চাইছিল। আর এই বাংলোর খোঁজটা পেয়ে গেলে মেয়েটারও খোঁজ পেয়ে যাব। এক কাজ করো, সমস্ত নিউজ পেপার দেখো, এমনকি ইন্টারনেটেও চেক করো। দেখো, কোথাও না কোথাও থেকে তো নিশ্চয়ই পাওয়া যাবে যে এই বাংলোটা বিক্রি হবে সেটা কোন জায়গায়। আজকাল বাংলো আর পাওয়াই যায় না স্যার, সব শুধু ফ্ল্যাট আর ফ্ল্যাট। দেখো ফেডরিক্স, কোনো না কোনো বাংলো তো নিশ্চয়ই বিক্রি হচ্ছে। দেখো, ফিল্ডে নেমে কেটে পড়ার চেষ্টা করো না, খোঁজো, তাড়াতাড়ি খোঁজো। হ্যাঁ বা, কিছু পাওয়া গেল? স্যার, মনে হচ্ছে ওই বাংলোটাই। আচ্ছা, আর কিছু দেখো তো। রাজীব, সীমা। স্যার, এই বাংলোটাই। বাংলোর নাম বিশাল বাংলো, আর এর মালিক রাজীব আর সীমা স্যার। রাজীব আর সীমা? তার মানে হলো এই বাংলোটা সীমারই। এই বাংলোতে যাওয়া যাক, হয়তো সীমাকে আমরা ওখানেই পেয়ে যাব। স্যার, স্যার, গুড বিবেক, একদম ঠিক সময় এসছো। কি জানতে পারলে হাতুড়িটা থেকে? স্যার, আমরা ঠিকই সন্দেহ করেছিলাম ওই হাতুড়িতে যজ্ঞুরি রক্ত লেগেছিল স্যার। আগে হ্যাঁ, 1,70,00,000 বলুন, এর থেকে বেশি দাম কে দেবেন? 1,70,00,000 এক, 1,70,00,000 দুই, 1,80,00,000, 2 কোটি, 2,05,00,000। বলুন 2,05,00,000 এক, হ্যাঁ বলুন বলুন। মনে হচ্ছে গার্ডেনে কিছু একটা হচ্ছে স্যার। হ্যাঁ, চলো এই গার্ডেন দিয়েই শুরু করি। 2,10,00,000। দারুণ বলেছেন ম্যাডাম, 2,10,00,000। কিন্তু এই সুন্দর বাংলোটার দাম আর একটু বেশি হওয়া উচিত। আর কে দাম বলবেন বলুন? আছেন কেউ? 2,10,00,000 এক, 2,10,00,000 দুই, 2,20,00,000। 2,20,00,000। কিন্তু এত বড় বাংলোর দাম মাত্র 2,20,00,000। এখানে তো নিলাম হচ্ছে স্যার। কিন্তু রাজীব তো বাংলোটা বেচবে বলেছিল, তাহলে নিলাম কেন হচ্ছে? অভিজিৎ, মনে হচ্ছে এটা সেই মেয়েটাই। যাও গিয়ে কথা বলো ওর সঙ্গে। স্যার, এক্সকিউজ মি, কি ব্যাপার, আপনি কাঁদছেন কেন? যখন কারোর বাড়ি নিলামে ওঠে তখন সে কাঁদবে না তো কি, সে কি নাচবে? দেখুন, আমরা সিআইডি থেকে এসেছি, আমরা আপনার সঙ্গে কথা বলতে চাই। ঠিক আছে, আপনারা বাড়ির ভেতরে গিয়ে অপেক্ষা করুন, আমি এক্ষুনি আসছি। অনেক খরচা করেছে স্যার। হ্যাঁ, অনেক খরচা করেছে। হ্যাঁ বলুন, আপনারা আমার সাথে কেন দেখা করতে চান? একটা কাজের ব্যাপারে। আমরা এটা জানতে পেরেছি যে আপনি আপনার বাংলো বিক্রি করছেন, কিন্তু এখানে এসে তো দেখছি বাইরে বাংলোর নিলামই চলছে। হ্যাঁ,
আমরা ব্যাংকের লোন ফেরত দিতে পারিনি, ভেবেছিলাম বিক্রি করে দেব, কিন্তু তার আগেই ওনারা চলে এসেছেন। ব্যাংকের লোক আজকাল কারোর কথাই শোনে না। মিস্টার রাজীব মানে আপনার হাজবেন্ড, ওর জন্যই তো এত কাণ্ড ঘটেছে, সব টাকা মদ খেয়ে উড়িয়ে দিয়েছে। আপনি কি জানেন ও এখন কোথায়? জানি না, এদিকে বাড়ি নিলামে উঠেছে আর ও কোথাও ফুর্তি করছে, ফোনও বন্ধ রেখেছে, আর আমি কখন থেকে ওর জন্য অপেক্ষা করছি। সীমা দেবী, আপনি কি সত্যিই জানেন না যে আপনার স্বামী রাজীব এখন কোথায় আছে? না, হয়তো সে কাল থেকে নিখোঁজ, অথচ আপনার কোনো চিন্তাই নেই। আমার জন্য এটা নতুন ব্যাপার নয়। দেখুন, ওনার কিছু হয়েছে। কি? উনি এখন আর এই পৃথিবীতে নেই। কি? আগে হ্যাঁ। ও মাই গড, রাজীব, এটা কি করে হলো? আপনি জগ্গু টাটুরিয়াকে চেনেন? আগে হ্যাঁ। ওই মেরেছে আপনার হাজবেন্ডকে। কি? কিন্তু কেন? ওকেও জিজ্ঞেস করা যেত, কিন্তু কি করব, ওরও খুন হয়ে গেছে। ও মাই গড, ওরও খুন হয়ে গেছে? হ্যাঁ, খুব ধাক্কা খেলেন তাই না? সত্যিকারের ভালোবাসায় এরকমটাই হয়। আপনি আপনি আমার উপরে মিথ্যে অপবাদ দেবেন না। আমি তোর সাথে 1 মাস হলো দেখাই করিনি। আচ্ছা, চিকেন মাঞ্চুরিয়ান, চিকেন কিছু মনে পড়লো? হ্যাঁ, মাঞ্চুরিয়ান চিকেন 20। এই কি ধরনের মজা করছেন আপনারা? চিকেন মাঞ্চুরিয়ান? আপনি এটা কি চেনেন? কি ফালতু কথা বলছেন? এটা ফালতু নয়, ব্রেসলেট। এটা আমরা রবিবার ডিস্কোতে পেয়েছি, যেখানে আপনি গতকাল ভুল করে ফেলে এসেছিলেন। সেখানে যেখানে তুমি যজ্ঞুর চিকেনে বিষ মিশিয়েছিলে আর যজ্ঞু খেয়েছিল। না না না, আমি কোনো বিষ মিশাইনি। তাহলে কে মিশিয়েছিল? হ্যাঁ, একটা মেয়ে, ওই খাওয়ার মধ্যে বিষ মিশিয়েছিল। কে ছিল সেই মেয়েটি? ওয়েট্রেস। আচ্ছা, এবার ওকে কেন ফাঁসাচ্ছ? আমি সবকিছু নিজে চোখে দেখেছি, ওকে খাবারে বিষ মিশাতে। তুমি এটা জানতে যে জগ্গুর চিকেনে বিষ রয়েছে, তাও ওকে খেতে বারণ করলে না? হ্যাঁ, কারণ আমি চেয়েছিলাম যে ও মরে যাক। আমি জানতাম যে ও মেয়েটা খাওয়ারে কেন বিষ মিশিয়েছে, কিন্তু ও তাও মরেনি। ভীষণ নির্লজ্জ একটা মানুষ, কিন্তু আমিও তৈরি ছিলাম। আর আমরা একটা হোটেলে গেলাম। দেখো, তুমি কিন্তু অনেক খেয়ে নিয়েছো আজ। চলো আজকে আমরা বিয়ে করে নিই। আচ্ছা, কিন্তু ওর কি হবে? কার? তোমার স্ত্রীর। বউ? সেটা তুমি কি করে জানলে? আজ আমি তোমার খেল খতম করে দেব। কিন্তু তুমি জগ্গুকে মারতে চাইছিলে কেন? ও তো তোমাকে বিয়ে করতে চাইছিল, তাই না? কারণ ও আমাকে ঠকিয়েছিল। ও আগে থেকেই বিবাহিত ছিল। ওর স্ত্রী মধুমতি একজন ডকুমেন্টারি ফিল্ম মেকার, আর ও বেশিরভাগ সময় বাইরেই কাটাতো। বাস এই জিনিসটারই ও সুযোগ নেয়। আর যখন আমি সত্যিটা জানতে পারলাম, তখন আমার মনটা ভেঙে গেল। এখন তো মারা গেছে, হয়তো তোমারও ফাঁসি হবে। না না, প্লিজ আমাকে বাঁচান। আপনি যেরকম বলবেন আমি সেরকমই করব। ঠিক আছে, আপনাকে আমাদের একটা কাজ করতে। আচ্ছা, এবার বলো, কোথায় সেই ওয়েট্রেস যে বিষ মিশিয়েছিল? কোথায়?
কি হলো? ওই ওয়েট্রেসকে তো আজ আমি কোথাও দেখতে পাচ্ছি না। চলো গিয়ে ম্যানেজারকে জিজ্ঞাসা করি। এসো। এক্সকিউজ মি। হ্যাঁ স্যার। আমরা একজন ওয়েট্রেসকে খুঁজছি যে এখানে কাজ করে, কিন্তু আজকে দেখতে পাচ্ছি না। ওকে ছুটি নিয়েছে? হ্যাঁ স্যার, একজন ওয়েট্রেস ছিল, ও ফোন করেছিল, বলেছিল ওর শরীরটা খুব খারাপ। নাম কি ওর? রিটা স্যার। এই মেয়েটা কোথায় থাকে? রিটা, ভেঙে দাও। রিটা, 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 ভালো করে দেখো এখানে কোথাও রয়েছে ও। রিটা, রিটা। স্যার, ঘরের মধ্যে কেউ নেই। সব সব জানলাটাও বন্ধ আছে স্যার। তাহলে দরজাটা ভেতর থেকে লক করলো কে? দয়া, এবারেও বিষ। আমার মৃত্যুর জন্য দায়ী আমি নিজে। আমি সেই মানুষটাকে মেরে দিয়েছি যে আমার বোনের জীবন বরবাদ করে দিয়েছিল, কিন্তু আমি একটা খুন করেছি, সেটা একটা অপরাধ, আর সেজন্য আমি নিজেকে চিরকালের মতন সরিয়ে নিলাম। সব কেসেই কিছু না কিছু অদ্ভুত হয়, কিন্তু এই কেসটা তো সবার বাপ বেরোলো। একে তো 5 জন মিলে চেষ্টা করলো একই লোককে মেরে ফেলবার, আর সেরকম কেউ বাঁচলই না যাকে শাস্তি দেওয়া যাবে। খুব মোটা চামড়ার লোক ছিল সে, গন্ডারের মতো মোটা চামড়া ছিল তার, একেবারে নির্লজ্জ। ওই যজ্ঞু লোকটা প্রথমে তো ওই সীমার সঙ্গে অ্যাফেয়ার করে, তারপর ভাবলো যে নিজের স্ত্রীকেই মেরে ফেলি, ওকে বিষ খাইয়ে দেয়। কিন্তু কিন্তু যজ্ঞু যখন তার স্ত্রীকে বিষ খাওয়াতে যাচ্ছিল, তখন ওই সময় ওর স্ত্রীও যজ্ঞু ড্রিঙ্কস এর মধ্যে বিষ মিশিয়ে দেয়। আবার মজার ঘটনা দেখুন স্যার, দুজনেই একে অপরকে বিষ খাওয়াচ্ছিল। যজ্ঞুর বউ বিষ খেয়ে মরে গেল, কিন্তু যজ্ঞু বেঁচে রইল। এই জন্যই তো বলছি যে কতটা নির্লজ্জ ছিল এই যজ্ঞু টাটোরিয়া, যে সহজে মারা যায়নি। আর স্যার, এ কি জিনিস দিয়ে তৈরি যে একবারও বুঝতে পারেনি যে শরীরে বিষ রয়েছে? উল্টে নিজের স্ত্রীর লাশটা তোলে, কাবাডে বন্ধ করে আর বেরিয়ে যায়। এটাও কিছু নয় স্যার, তারপরেও ও সীমার সঙ্গে খাবার খাবে বলে একটা পাবে গিয়ে পৌঁছলো। সেখানে আবার চিকেন মাঞ্চুরিয়ান খেলো, তাতেও বিষ ছিল। ওখানকার একজন ওয়েট্রেস চিকেনে বিষ মিশিয়েছিল। তাও দেখুন কি কপাল, যজ্ঞু বেঁচে রইল। আর তারপর হোটেলের রুমের ভিতর ঢুকে সীমা ওকে সাপের বিষ ইনজেক্ট করে। সাপের বিষ থেকে তো বাঁচা মুশকিল, কিন্তু আমি বললাম না, এ যজ্ঞু টাটোরিয়া, এর সহজে কিছু হয় না। সাপের বিষ এর শরীরের মধ্যে মিশে যাওয়ার পরেও এ বেঁচে গেছে। তিন ধরনের বিষ এর শরীরের মধ্যে ঢোকা সত্ত্বেও এই লোকটা তো নিশ্চিন্তে নিজের কাজ করেই যাচ্ছিল। একটা বিষ মানুষের পেটে চলে গেলে সে সারা জীবনের মতো শুয়ে পড়ে। এই তো 3টে বিষ খেয়েছিল, 3টে। তারপরেও রাজীবের সঙ্গে দেখা করলো। রাজীব জানতে পেরেছিল যে ওর বউ সীমা আর যজ্ঞুর মধ্যে একটা অ্যাফেয়ার চলছে। ওর রাগ হয়ে গেল, দুজনের মধ্যে ঝগড়াও হলো স্যার। রাজীব তখন যজ্ঞুর মাথার পেছনে হাতুড়ি দিয়ে মারলো। যজ্ঞু পড়ে গেল, কিন্তু পড়ে যেতে যেতে ও রাজীবকে ধাক্কা দিয়ে ফেলে দিল। রাজীব মাটিতে পড়ে গেল, মরেও গেল। ভাগ্য, দয়া, ওর ভাগ্যটা খুব ভালো ছিল। যখন রাখে হরি তখন মারে কে। কিন্তু ভগবান হঠাৎ ভাবলো যে যজ্ঞুকে আমার কাছে ডেকেই নেই। ব্যাস, যেই যজ্ঞুর জ্ঞান ফিরলো, ও নিজের ঘড়িটা দেখে, মাই গড, অনেক দেরি হয়ে গেছে। ব্যাস, যজ্ঞ থিয়েটার হলের দিকে দৌড়তে থাকে। ও থিয়েটার হলে পৌঁছানো মাত্রই ওই ছেলেটা ওকে গুলি করে দেয়। তারপরে মারা যায় এই যজ্ঞ। স্যার, এই একটা কেসে একটা লোককে খুন 5 জন আলাদাভাবে করেছে। মধুমতি, সীমা, রাজীব, মৌনিত আর ওই ওয়েট্রেস। আমি সিআইডিতে এত বছর ধরে আছি যে আমার মনেই নেই যে আগে কোথায় ছিলাম। মাঝে মধ্যে সিআইডিতে এমন অদ্ভুত ধরনের কেস আসে যে মাথা খারাপ হয়ে যায়। এখন আপনারা ভাবছেন যে এসিপিরও মাথা খারাপ হয়ে যায়? এটাও কি কখনো সম্ভব? এ তো এমন ব্যাপার হলো যে শোয়েব আখতারের ফাস্ট বল দেখে ধোনি অজ্ঞান হয়ে গেল। দেখুন তো, ধোনির কথা মনে পড়ে গেল।
ধোনি খুব ভালো ছেলে, ও আমাদের সকলের প্রিয়, তাই না? যাই হোক, তো এমন একটা কেস হয়েছিল যে ট্রেনের একটা ভর্তি কামরায় একটা মেয়ের লাশ পাওয়া যায়। লাশটা একেবারে কুঁকড়ে ছিল, রাইডার মোটে সেট হয়েছিল। আমরা সবাই অবাক হয়েছিলাম, না কোনো আঘাত, না কোনো রক্ত। তাহলে মৃত্যু হলো কি করে? সব থেকে অদ্ভুত ব্যাপার হলো এই যে ওই ট্রেনের মধ্যে যতগুলো লোক ছিল ওদের মধ্যে কেউই এই মেয়েটিকে কামরার ভেতরে আসতে দেখেনি। ব্যাস, শুধু কুঁকড়ে যাওয়া একটা লাশ। চা গরম, চা গরম, চা গরম। यात्री कृपया ध्यान दीजिए, मुंबई सेंट्रल से जाने वाली पुणे एक्सप्रेस अपने निर्धारित समय से 30 मिनट এই চা গরম, চা গরম। চা লাগবে, চা, চা গরম আছে, চা গরম। এই চা গরম, চা গরম। চলুন চলুন, মুম্বাই সেন্ট্রাল এসে গেছে। আরে মুম্বাই এসে গেছে। চা ওঠো, লাগবে, চা। শোনো আমরা মুম্বাই চা পৌঁছে লাগবে, গেছি। গরম চা। আরে ওঠো না। ও এমন ভাবে সুটকেসটা রেখেছে, আমার তো বার করার কোনো উপায় নেই। এর থেকে ভালো হতো যে যদি প্লেনে চলে যেতাম। হ্যাঁ, দেখে নেবো একটু। দেখুন দাদা, আরে অন্যদেরও খেয়াল রাখো। আরে দেখো, এর কিছু হয়নি তো? দেখতে পান না নাকি? মাথা খারাপ আপনার? দেখুন তো বেচারিকে ফেলে দিলেন। হ্যালো, শুনুন, আপনি ঠিক আছেন তো? হ্যালো, লাগেনি তো আপনার? এই মেয়েটা তো নড়াচড়াও করছে না। কি হয়েছে? কি ও ঠিক আছে তো নাকি? এমন ভাবে ব্যাগটা রাখা ছিল যে বডি তো ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা মানে? মানে ও মরে গেছে। কি করে হতে পারে? কিরে, দেখেছিস? বলেছিলাম না সকালবেলা সমুদ্র বিচে আসলে কিরকম মজা হয়। এসেই যখন পড়েছি তখন তো দৌড়াতেই হবে। ওই দেখ কত জোরে দৌড়চ্ছে। আরে ভাই, ওকে দেখে তো আমারও জগিং এর ইচ্ছা হচ্ছে। চ। আরে আরে আরে, কি করছিস রে? কি করিস বলতো? আরে ভাই, আমরা বারে বারে পড়ে যাই কেন বলতো? জানি না রে, হয়তো আমাদের জগিং শিখে তারপরে আসা উচিত। তুই কোন দিকে তাকিয়েছিলিস বলতো? যেখানে তুই দেখছিলি সেখানেই আমি দেখছিলাম। আরে ওই মেয়েটা কোথায় গেল? আরে একটু আগেই তো এখানে ছিল। কোথায়? ও ডুবে তো যায়নি। তুই বাজে কথা বলিস না তো। ডুবে গেলে চিৎকার করতো না বাঁচাও বাঁচাও করে? হতে পারে পায়ের চিহ্নগুলো ওই মেয়েটার। কিন্তু এই দেখ, ওর পায়ের ছাপ এই অবধি আছে, এখান থেকে একদম গায়েব হয়ে গেছে মেয়েটা। এমন কি করে হলো? ওই মেয়েটা হঠাৎ করে তো গায়েব হতে পারে না। ও সত্যি কোনো মেয়ে ছিল তো? ভালো হয়েছে স্যার আপনি এসে গেছেন। আমি তো বুঝতেই পারছিলাম না আমি কি করব। তার উপর আমি আবার হার্টের পেশেন্ট। এই বগি সমস্ত প্যাসেঞ্জার এখানেই আছে তো? হ্যাঁ স্যার, সবাই এখানেই আছে। আপনি আপনি কি ওই মেয়েটার কোনো আত্মীয় স্বজন হন নাকি? আরে স্যার, এর চোখের জলে ভুলবেন না। এর ব্যাগের জন্যই তো মরেছে মেয়েটা। এনার ব্যাগের জন্য মারা গেছে? মানে? না না, এসব বাজে কথা বলছে। আমি তো মেয়েটাকে চিনতাম না পর্যন্ত। আমি জেনে বুঝে আমি কিচ্ছু করিনি। আমি শুধু আমার ব্যাগটা নামাচ্ছিলাম আর ওটা ওর মাথায় লেগে গেছে। আমি সত্যি বলছি স্যার। মনে রাখবেন, সিআইডি কে মিথ্যে বলে কেউ বাঁচতে পারেনি। নাম কি? আগে আমার নাম জয়ন্ত স্যার। আমার রিজার্ভেশন ছিল ওই মেয়েটার ঠিক পাশেই স্যার। আমি ওঠা থেকে দেখছি প্রথম থেকেই মেয়েটা শুয়েই ছিল, ওঠেইনি। স্টেশনে পৌঁছে যাবার পরও ওঠেনি স্যার। আমি তাড়াতাড়ি করে আমার ব্যাগটা নামাচ্ছিলাম তো পিছলে গিয়ে ওর মাথায় লেগে গেল স্যার। ব্যাগটা পুরো মেয়েটার মাথার উপর এসে পড়লো। মেয়েটা ওখানেই বসে বসে মরে গেল। এতে আমার তো কোনো দোষ নেই স্যার, এটা শুধুমাত্র অ্যাক্সিডেন্ট স্যার। তাহলে আপনি এই মেয়েটার সম্পর্কে কিছুই জানেন না? ভেবে বলুন। আমি সত্যি বলছি স্যার, আমি সত্যিই কিছু জানি না। আচ্ছা, ওই মেয়েটার সঙ্গে অন্য কেউ ছিল নাকি? কোনো আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব কোনো? না স্যার, আমি এই কামরার সব প্যাসেঞ্জারের সঙ্গে কথা বলেছি। এই মেয়েটার ব্যাপারে কেউ কিচ্ছু জানে না। এমনকি এই মেয়েটা কারোর সাথে হ্যালো পর্যন্ত বলেনি। একা নিঃসঙ্গ একটা মেয়ে একা একাই ট্রাভেল করছিল আর ব্যাগের আঘাতে মারা গেছে। অদ্ভুত ব্যাপার। দয়া,
চলো গিয়ে দেখি। बड़ाला गुजरात के रास्ते से आने वाली पश्चिम एक्सप्रेस अपने निर्धारित समय पर प्लेटफॉर्म क्रमांक 3 पर आ रही है। স্যার বডি তো পুরো শক্ত হয়ে গিয়েছে। রাইগার মর্টিস? স্যার কিন্তু বডি শক্ত হতে সময় লাগে, আর এর চোট তো 1-2 ঘন্টা আগে লেগেছে। একদম ঠিক বস, এর তো মাথায় চোট লেগেছিল, কিন্তু মাথা থেকে কোনো রক্ত বেরোয়নি। আমার মনে হয় বোধহয় এর মৃত্যু মাথায় ব্যাগ পড়ে যাওয়ার আগেই ঘটেছে। স্যার অন্য কোনো চোট তো লাগেনি, তাহলে মৃত্যুটা হলো কিভাবে? হ্যাঁ, তাহলে মরলো কি করে? ব্যাগটা মাথায় পড়া শুধুমাত্র একটা বাহানা। এই মেয়েটার সঙ্গে কোনো ব্যাগেজ ছিল না? না স্যার, এই মেয়েটার কাছে কোনো ব্যাগ ছিল না। এ তো বড় অদ্ভুত ব্যাপার। এই ট্রেনটা একটা লং ডিস্টেন্স ট্রেন, প্রায় 900 কিলোমিটার আসছে, আর লাগেজ না নিয়ে কোনো মহিলা ট্রেনে কেন বসতে যাবে? এই মেয়েটা তো একটা রহস্য তৈরি করে চলেছে। বাইরে টিসি বলছে ব্যাগ মাথায় পড়ার জন্য মৃত্যু হয়েছে, কিন্তু এখানে তো অন্য কিছু দেখতে পাচ্ছি। কিন্তু এই মেয়েটার পরিচয় কি? সেটাই তো, একটা অচেনা মেয়ে এখানে এসে বসে, আর বাদবাকি কেউ দেখতেই পায়নি এখানে আসতে। আবার তাও একলা কোনো জিনিসপত্র না নিয়ে এসে চুপচাপ বসে রইল, আর হঠাৎ মরেও গেল। আমরা তো এটাও বুঝতে পারছি না যে মেয়েটার কোনো অসুখ বিসুখ ছিল, কিংবা কেউ খুন করে দিয়েছে একে। মেয়েটার মৃত্যু কিভাবে হয়েছিল এটা তো আমরা পোস্টমর্টম রিপোর্ট দেখলেই জানতে পারবো, কিন্তু আমাদের প্রথমে এটা জানতে হবে যে ওই মেয়েটি ট্রেনের মধ্যে কি করে এলো। স্যার, না আমরা কোনো ব্যাগ পেয়েছি, না কোনো কার্ড, না কোনো পার্স, এমনকি রিজার্ভেশন চার্টেও নাম নেই। না না, সবার সামনে মেয়েটার লাশটা ট্রেনে রাখা খুব কঠিন কাজ স্যার। এটা হতে পারে যে মেয়েটা নিজে থেকে এসে বসেছে আর পরে ওর মৃত্যু হয়ে গেছে। মেয়েটার হাতে যেখানকার টিকিট ছিল আমাদের ওখানেই যাওয়া উচিত। না ফ্রেডিক, সেটা দরকার নেই। হতে পারে যে খুনি আমাদেরকে বোকা বানানোর জন্য এই বরোদার টিকিটটা ওর হাতে দিয়ে দিয়েছে। খুনি? অভিজিৎ, তোমার মনে হয় না যে তুমি একটু তাড়াহুড়ো করছো? প্রথমে তো আমাদের এটা জানা উচিত যে মেয়েটির মৃত্যু এমনি এমনি হয়েছে, নাকি ওকে কেউ মেরে ফেলেছে। স্যার, আমার কিন্তু মনে হচ্ছে যে অভিজিৎ ঠিকই বলছে। মেয়েটা নিজে থেকে মরে যায়নি। কোনো মহিলা জিনিসপত্র ছাড়া একটা লম্বা সফর কি করে স্যার? স্যার স্যার প্লিজ হেল্প মি স্যার, আরে? আমি বরবাদ হয়ে গেছি। কি হয়েছে? শুধু আপনি আমাকে বাঁচাতে পারেন স্যার। এক মিনিট, আপনি আগে বসুন। বিবেক, একটু জল নিয়ে এসো তো। জাস্ট রিল্যাক্স, বসুন আপনি। বসুন, দাও জল দাও। এই পৃথিবীতে আমার একটিই সম্বল ছিল স্যার। জল খান, জল খান, আর খেতে খেতে বলুন। স্যার সরি স্যার, আমি জিজ্ঞেস না করে আপনার অফিসে চলে কোনো এসেছি। ব্যাপার না, আগে জলটা খেয়ে নিন। এবার বলুন কি হয়েছে। আমার নাম হারমান স্যার, আমার মেয়ে সোনিয়া। কি কি হয়েছে আপনার মেয়ের? ও সকালে জগিং এর জন্য বিচে গিয়েছিল স্যার, তারপর আর ফিরে আসেনি। তো আপনি ওর কোনো বন্ধু বান্ধবকে জিজ্ঞাসা করেননি? হয়তো ও কোনো বন্ধুর সঙ্গে গেছে। স্যার আমরা কিছুদিন আগেই সাউথ আফ্রিকা থেকে ফিরে এসেছি। এখানে কাউকে সোনিয়া চেনে না, ওর কোনো ফ্রেন্ড নেই, ওর মোবাইলও বন্ধ বলছে স্যার। আপনি ওই বিচটায় গিয়ে খোঁজ করেননি ওর? আমি তো প্রথমে ওখানেই গিয়েছিলাম, ওখান থেকে কিচ্ছু জানতে পারলাম না। অদ্ভুত তো, কিন্তু হঠাৎই অদৃশ্য হয়ে গেল কি করে? মিস্টার হারমান, আপনার মেয়ে সোনিয়ার কারোর সঙ্গে, মানে আমি বলতে চাইছি যে কোনো কোনো রকম অ্যাফেয়ার? কি রকম কথা বলছেন স্যার? মেয়ে আমার কাছে কিচ্ছু লুকোয় না, ওর সব জিনিস বাড়িতেই আছে। ওর ব্যাগ, ওর ক্রেডিট কার্ডও নিয়ে যায়নি। এসিপি স্যার, জানি না আমার মেয়ের কি হয়েছে, প্লিজ আমাকে হেল্প করুন। সোনিয়া আমার একমাত্র মেয়ে, ওকে ছাড়া আমি বাঁচবো না। ডোন্ট ওরি, দেখুন আমরা আপনার মেয়েকে খুঁজে বের করব, আমরা যথাসাধ্য চেষ্টা করব। আচ্ছা, আপনার কাছে কোনো আপনার মেয়ের ছবি আছে কি, মানে ফটোগ্রাফ? হ্যাঁ এনেছি স্যার। গুড, ওকে। বিবেক স্যার। আচ্ছা, সোনিয়া আজ সকালবেলা কটার সময় গেছিল বিচে? 7টার সময়। 7টার সময়? আমাদেরও 7টার সময় বিচে যেতে হবে। কেউ না কেউ তো নিশ্চয়ই দেখেছে আপনার মেয়েকে। হ্যাঁ সালুকে, ঠিক আছে, ওকে, ওখানে গিয়ে দেখো।
আর একটা কথা অভিজিৎ, তুমি বলছিলে কি একটা ভারী ব্যাগ ওপর থেকে এর মাথায় পড়ে গেছে আর তাতেই এর মৃত্যু হয়েছে? হ্যাঁ, টিসিআর প্যাসেঞ্জাররা তো তাই বলছে, কিন্তু আমরা যখন ওখানে পৌঁছাই তখন দেখি যে মেয়েটার শরীর একদম শক্ত হয়ে গেছে, রাগের মোটি স্টার্ট হয়ে গেছিল। সেটা তো মৃত্যু হওয়ার 6 ঘন্টা আর 12 ঘন্টার মাঝখানে হয়, তাই না? হ্যাঁ, আর ব্যাগ পড়ে যাওয়ার খবর পাওয়ার পর 1 ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে গেছিলাম। তার মানে এই মেয়েটার মৃত্যু মাথায় ব্যাগ পড়ে যাওয়ার আগেই ঘটেছিল। মনে হচ্ছে বহু আগেই এর খুন হয়েছিল। সরি অভিজিৎ, ভুল উত্তর। ভুল উত্তর? তাহলে ঠিক উত্তরটা কি? এই মেয়েটার মৃত্যু মাথায় ব্যাগ পড়ার কারণেই ঘটেছে? না, মেয়েটির মৃত্যু ব্যাগ পড়ার আগেই হয়েছে, কিন্তু তোমার অন্য কথাটা ভুল। মেয়েটির মৃত্যু ট্রেনে হয়নি। আরে ট্রেনে হয়নি তো কোথায় হয়েছে? আপনি ডেড বডির সঙ্গে কথা বলতে পারেন, তার মানে এই নয় যে আপনি আমাদের মাথা খারাপ করে দেবেন। আরে সোজাসুজি কথা ভাই, মৃত্যুটা কখন হয়েছিল সেটা বোঝার আর একটা পদ্ধতি আছে, সেটা হলো নিজেরাই দেখে নাও। এসো, এ দেখো, বডির ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ ব্যাকটেরিয়া আর অন্য এনজাইমের জন্য পচন ধরতে শুরু করেছে, আর এই অ্যাকশন সবচেয়ে প্রথম পেটেই শুরু হয়, কারণ পেটে বডির সবচেয়ে বেশি অ্যাসিড জমা হয়। এই পরীক্ষার চিহ্ন এই মেয়েটির পেটেও পাওয়া গেছে। হ্যাঁ, তো তাতে কি হলো? বলছি দয়া, এই পিউরিফিকেশন মানে এই পচনের পরীক্ষা মৃত্যুর 20 থেকে 24 ঘন্টা পরেই শুরু হয়। কিন্তু ওই ট্রেনটা তো 17 ঘন্টার মধ্যেই মুম্বাই পৌঁছে যায়। মানে এই মেয়েটার মৃত্যু ট্রেনে ওঠার আগেই হয়ে গেছিল। তারপর কেউ না কেউ এই মেয়েটার লাশটাকে ট্রেনে চড়িয়ে দিয়েছে। কিন্তু ডক্টর সালুকে, এই লাশটা তখন রাইগার মোটিসে থাকলো কি করে? আরে ভাই, ওপরওয়ালাও মাঝে মাঝে এমন সব কাণ্ড করে যে ডাক্তারের মাথাও বিগড়ে যায়। আর একটা কথা, এ দেখো, এই মেয়েটির কাঁধে আর পিঠে যে চিহ্ন দেখছো, এটা বেডসোরের চিহ্ন। বেডশোর? কিন্তু বেডশোর তো বেশিরভাগ সময় সেই সব রোগীদেরই হয় যারা অনেকটা সময় বেডে শুয়ে কাটায়। ইউ আর রাইট। আমার মনে হয় কোনো না কোনো কারণে এই মেয়েটিকে অনেক দিন ধরে বিছানায় থাকতে হয়েছে। কিন্তু এই মেয়েটার এমন কি ঘটেছিল? এই মেয়েটার মৃত্যুর কারণটা কি? এইটাই তো বোঝার চেষ্টা করছি। আমার মনে হয় কোনো কারণে মেয়েটির ভীষণ রকম ব্রেন হ্যামারেজ হয়েছে, কিন্তু ব্রেন হ্যামারেজ কেন হয়েছে, কবে হয়েছে, কি জন্য হয়েছে, এটা আমি জানি না। দেখুন ডক্টর সালুকে, আপনি আমাদেরকে থ্রিলিং রাইডে উপর নিচে ঘোরালেন আর আবার সেই একই জায়গায় ছেড়ে দিলেন। আমরা এখনো বুঝতে পারিনি যে এই মেয়েটার মৃত্যু হলো কি করে। অন্তত এখন তো আমাদেরকে এটা খুঁজে বার করতেই হবে যে এই মেয়েটার লাশ ট্রেনে এলো কি করে। আমাদের আর কতক্ষণ এখানে অপেক্ষা করতে হবে? আমি কিচ্ছু করতে পারবো না ম্যাডাম, এটা তো মার্ডার কেস। যতক্ষণ সিআইডি পারমিশন দেবে না, কেউ এখান থেকে যেতে পারবে না। আমরা আপনাদের কিছু প্রশ্ন করব। আবার? আপনারা আর কতবার প্রশ্ন করবেন? মেয়েটা তো মরেই গেছে, এবার আপনারা আমাদের অন্তত রেহাই দিন। হ্যাঁ, আমরা ফালতু এখানে 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। মারলো এই লোকটা আর ফেসে গেলাম আমরা। দেখুন, ব্যাপারটা কিন্তু পরিষ্কার। এই লোকটার ব্যাগ ওই মেয়েটার মাথায় লাগলো, যে কারণে মেয়েটা মরলো। আপনারা এই লোকটাকে ধরুন আর আমাদের যেতে দিন। আপনার কম্পার্টমেন্টে একটা মেয়ের মৃত্যু হয়েছে আর আপনি খানিকক্ষণ দাঁড়াতে পারছেন না? হ্যাঁ, আর এমনিতেও সুটকেসের আঘাতে মেয়েটার মৃত্যু হয়নি, বুঝলেন? এখানে অন্য কিছু ঘটেছে। স্যার, ব্যাগ পড়ার কারণে মেয়েটা মরেনি, তাহলে কি কারণে মরলো? ওই মেয়েটা মাথায় ব্যাগ পড়ার অনেক আগেই মারা গেছে, বুঝেছো? আসল কথা, ট্রেনে চড়ার আগেই ও মারা গেছে। এটা কি করে হতে পারে? এর মানে এতক্ষণ ধরে আমি একটা লাশের সঙ্গে বসেছিলাম আর আমি বুঝতেই পারিনি। হে ভগবান! যদি মেয়েটা আগেই মারা গিয়ে থাকে, তাহলে ট্রেনে চড়লো কি করে? ওর সাথে তো কেউ ছিলও না। সে ব্যাপারটাই আমরাও জানার চেষ্টা করছি, যে ওই মেয়েটা কম্পার্টমেন্টে এলো কি করে। কেউ কি ওকে দেখতে পায়নি গাড়িতে উঠতে? হ্যাঁ না স্যার, আসলে ও যখন এসেছে আমি তখন ঘুমোচ্ছিলাম। যখন আমি উঠলাম তখন দেখলাম আমার সামনেই বসে রয়েছে মেয়ে। হ্যাঁ, ও নিশ্চয়ই রাত্রিরে ট্রেনে উঠেছে। আমি তো ওকে শুধু ওই রকমই বসে থাকতে দেখেছি। আমি ভাবলাম ঘুমিয়ে পড়েছে হয়তো। আরে কিন্তু নিশ্চয়ই কেউ তো দেখেছে ওকে গাড়িতে উঠতে। ম্যাজিক করে তো চলে আসেনি ও ট্রেনে। আমি বললাম না স্যার, কেউ এ ব্যাপারে কিচ্ছু বলতে পারবে না। আমি নিজেই কামরায় ছিলাম, আমরা সবাই ঘুমোচ্ছিলাম। সব লোক এক সময় একই সাথে ঘুমিয়ে পড়েছিল, নে কেমন কথা হলো? আরে কেউ তো জেগেছিল। আমি তো ঘুমের ওষুধ না খেলে ঘুমোতেই পারি না। বুঝতেই পারিনি কালকে কি করে যে ঘুমিয়ে পড়লাম। আচ্ছা, আপনারা কটার সময় ঘুমোতে গেছিলেন রাতে? স্যার মোটামুটি ওই 11টার সময়। 11টার আশেপাশে স্যার। হ্যাঁ হ্যাঁ, 11টার সময়। 11টার সময়? অদ্ভুত ব্যাপার, প্রত্যেকে এখানে 11টার সময় ঘুমিয়ে পড়েছিলেন? হ্যাঁ, ট্রেনে তো কখনো কখনো ঘুমিয়ে আসে না। আর আপনাদের ঘুম ভাঙলো ঠিক কখন? যখন
এখানে ট্রেন স্টেশনে ঢুকছে ঠিক তখনই। মানে তখন প্রায় সকাল 8টা বাজে। স্যার আমি সবাইকে ঘুম থেকে তুলেছি। অভিজিৎ, এই মনে হচ্ছে সাংঘাতিক সমস্যা। এত সহজে একসঙ্গে সবাই ঘুমোতে পারে না। এতে সবাইকে ফরেন্সিকে টেস্ট করানো যাক। বিবেক, একটা কাজ করো, যতগুলো প্যাসেঞ্জার রয়েছে সবাইকে ফরেন্সিক ল্যাব নিয়ে যাও, এনাদের টেস্ট করতে হবে। এবার আমরা কি করব? কাল সকালে আমরা জগিং করব, দেখা যাক এই সোনিয়া গেলটা কোথায়। এই মেয়েটাকে তো আমি আগে কখনো দেখিনি। দেখুন, এই মেয়েটার নাম হচ্ছে সোনিয়া রে, কালই এখান থেকে নিখোঁজ হয়েছে। আমি এখানে 20 বছর ধরে রোজ আসি, রোজ এখানে যারা আছে তাদের সবাইকে আমি চিনি, কিন্তু এই মেয়েটাকে আগে কখনো দেখিনি। থ্যাঙ্কস। এই ছবিটা দেখুন, এই মেয়েটাকে কালকে আপনি বিচে দেখেছিলেন? এই শোনো তো ভাই, তোমরা দুজন এখানে রোজই আসো? আপনি কেন জিজ্ঞাসা করছেন? প্রশ্নের উত্তর প্রশ্ন করে দিও না, বুঝলে? চুপচাপ বলো রোজ এখানে আসো কিনা। আগে হ্যাঁ, রোজ আসি আমরা, কিন্তু আমরা কিছু করিনি। স্যার, কাল সকালে সোনিয়াকে 2-1 লোক এখানে দেখেছিল, কিন্তু ওকে এখান থেকে ফিরে যেতে কেউ দেখেনি স্যার। আপনারা কি কাউকে খুঁজছেন? হ্যাঁ, এই মেয়েটা কাল এই বিচেই এসেছিল, কিন্তু তারপর আর বাড়িতে ফেরেনি। মন দিয়ে দেখো, তোমাদের দুজনের কেউ কি এই মেয়েটাকে দেখেছো? স্যার আসলে আমরা কিন্তু সিআইডি থেকে এসেছি, বুঝলে? দেখো, হতে পারে যে সোনিয়াকে কেউ কিডন্যাপ করে নিয়েছে। যা জানো ঠিকঠাক বলে ফেলো। হ্যাঁ স্যার, আমরা কাল ওকে এখানে দেখেছিলাম। কোথায় কোথায় দেখেছিলে ওকে? চলো দেখাও। এখানেই স্যার, কাল এখানেই ওকে আমরা এক্সারসাইজ করতে দেখেছি, এই জায়গায়, এই স্পটেই। ও আমাদের আগে আগে যাচ্ছিল আর আমরা ওর পেছনে ছিলাম। এত বড় রুমাল? এই রুমাল তো ছেলেদের মনে হচ্ছে। সোনিয়ার কাছে কোনো রুমাল ছিল কি? না স্যার, ওর হাতে তো কোনো রুমাল ছিল না। তাহলে এই রুমালটা অন্য কোনো লোকের বোধহয়। মনে হচ্ছে না এই রুমালটা এই কেসে কোনো কাজে লাগতে পারে। যাই হোক না কেন দয়া, সোনিয়া এখান থেকেই নিখোঁজ হয়েছে। যেটা আমরা এখান থেকে পেয়েছি সেটা আমাদের কাছে একটা প্রমাণ। নিয়ে যাওয়া যাক। তাহলে দেখতে দেখতে ওই ছেলেগুলোর সামনে দিয়ে মেয়েটা উধাও হয়ে গেল, আর তার চিহ্ন রেখে গেল এই কটনের রুমালটা। অভিজিৎ, তুমি কি করে জানলে যে এই রুমালটা সোনিয়ারই রুমাল? স্যার, এই ব্যাপারে আমি শিওর নই। ওর হতেও পারে, অথবা কেউ পরে ওখানে ফেলেছে হয়তো। আর স্যার, কেউ ওকে ওখানে কিডন্যাপিং হতেও দেখেনি স্যার। একটা মেয়ে হঠাৎ সমুদ্রের পাড় থেকে উধাও হয়ে যায়, আর দ্বিতীয় মেয়েটার লাশ হঠাৎ করে ট্রেনের কামরার মধ্যে চলে আসে, আর তারপর ওই কামরায় যতগুলো লোক ছিল তারা একসাথে ঘুমিয়ে পড়ে। স্যার, 20 জন লোকের হঠাৎই রাত 11টার সময় একসঙ্গে ঘুম পেয়ে যায়, আর সকাল 8টার সময় ঘুম ভেঙে যায়। এটা তো শুধুমাত্র ফিল্মেই হয় স্যার। হ্যাঁ, সেটাই তো। একদম ঠিক বলেছো। দেখেছেন, আমি তো অনেক আগেই বলেছিলাম প্রতিটা প্যাসেঞ্জারের সাথে জড়িত। না ফ্রেডি, ভুল। স্যার, সব প্যাসেঞ্জারের রক্তে একটা ওষুধ পাওয়া গেছে, অজ্ঞান করার ওষুধ, সেডেটিভ। এই দেখুন। আচ্ছা, তাহলে এই ব্যাপার। কিন্তু স্যার, অজ্ঞান হওয়ার ওষুধ বেশি ছিল না। কেউ একজন খুব ভেবে চিনতে প্যাসেঞ্জারদের শুধু ঘুম পাড়ানোর ব্যবস্থা করেছিল। কিন্তু কেন? ট্রেনের মধ্যে একটা লাশ রাখার জন্য? স্যার, লাশটা তো ওরা ড্রেনেও ফেলে দিতে পারতো। পুরো বগির প্যাসেঞ্জারদেরকে ঘুম পাড়িয়ে তারপর ওখানে লাশ রাখার মানেটা কি দাঁড়ালো? শুধুমাত্র একটা লাশকে লুকানোর জন্য এত কিছু ঝামেলা? না 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 অভিজিৎ, কিছু একটা ব্যাপার আছে। এটা কোনো সাধারণ লাশ নয়। নিশ্চয়ই কিছু একটা করা হয়েছে ওই মেয়েটির সাথে। স্যার, এই মেয়েটা কে সেটা জানা খুব দরকার। এক্স্যাক্টলি। ফেডেরিক্স, যে মেয়েটির লাশ আমরা ট্রেনের কামরায় পেয়েছি ওর ফটোগ্রাফ প্রতিটা নিউজ পেপারে ছাপিয়ে দাও। আর বিবেক, এই রুমালটা ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও ডক্টর সালুকের কাছে। এই রুমালের ফর্মুলা অনেক পুরনো হয়ে গেছে বস। এবার কি করা যাবে? মানে এই কলেজে পড়বার সময় কোনো না কোনো মেয়ের কাছে যেতাম, আর আমার রুমালটা ফেলে দিয়ে জিজ্ঞেস করতাম, এক্সকিউজ মি ম্যাডাম, এটা আপনার রুমাল নয় তো? জুতো অনেক পড়েছিল হয়তো। এই জন্যই তোমাকে বন্ধু ভাবি। ডক্টর সালুকে, একে তো দুটো সমস্যায় আমাদের মাথা ঘুরপাক খাচ্ছে, আর আপনার মজা লাগছে, তাই না? ট্রেনের মেয়েটার ব্যাপারে আমরা এখনো পর্যন্ত কিছু জানি না।
আর এই রুমালটাই এখন আমাদের কাছে শেষ ভরসা। যদি এটা টেস্ট করে কিছু আমরা জানতে পারি তাহলে অন্তত সোনিয়ার কেসটা তো সলভ করতে পারবো ডক্টর সেলুকে। অভিজিৎ, একটা কথা খুব ভালো করে মনে রাখবে যে কোনো বড় এবং ভালো কাজ করার আগে মাথা ঠান্ডা আর মন খুশি রাখবে। আর দেখো, এসিপি নেই, সেই জন্য আমাদের সবার মুখে কেমন হাসি, আমাদের চেহারা কেমন খুশি খুশি রয়েছে। আপনার মুড হাসি খুশি হতে পারে, কিন্তু আমার তো কান্না পাচ্ছে। মাই গড, কি ব্যাপার? আপনার খোশ মেজাজের আবার কি হলো? আরে এটার রং পিঙ্ক কি করে হয়ে গেল? কিন্তু এটা ভালো ব্যাপার নাকি খারাপ? না, ওই এক মিনিট, এক সেকেন্ড। ওহো ওহো হো হো, ও ইয়েস। কি জানতে পারলেন ডক্টর সালুকে, আমাদের বলুন। বস, কিছু তো পাওয়া গেছে, কিন্তু এটা বুঝতে পারছে না যে যেটা পাওয়া গেছে সেটার জন্য কেসটা সহজ হয়ে যাবে না আরো কঠিন হয়ে যাবে। কোনো ব্যাপার না ডক্টর সালুকে, কঠিন কাজটা সহজ করে করাই আমাদের কাজ। আপনি বলুন। অভিজিৎ, এই রুমালে কোনো জোরালো কেমিক্যাল আছে, ক্লোরোফর্মের মতো, এত জোরালো যে এখনো রুমালে রয়েছে, উড়ে যায়নি। তার মানে এ কথাটা পরিষ্কার যে সোনিয়াকে অজ্ঞান করে বিচ থেকে কিডন্যাপ করা হয়েছে। তো এতে আপনার প্রবলেম কোথায়? প্রবলেম হচ্ছে ওষুধ। ট্রেনে যে মেয়েটির ডেড বডি পাওয়া গেছে তার ব্লাড টেস্টেও এই ওষুধ পাওয়া গেছে। তার মানে হচ্ছে ওই যে মেয়েটা যে বিচ থেকে কিডন্যাপ হয়েছে আর যে মেয়েটা ট্রেনের মধ্যে মারা গিয়েছে, এই দুটো কেস একটা জায়গায় এসে মিলে যাচ্ছে। হতে পারে একই লোক অথবা একই গ্যাং এই কাজটা করেছে। হ্যালো স্যার। স্যার, আমরা এখনো ফরেন্সিক ল্যাবেই আছি। আচ্ছা, এ তো ভালো কথা স্যার। ঠিক আছে স্যার, আমরা পৌঁছচ্ছি ব্যুরোতে। খবরের কাগজে যে ট্রেনের মৃত্যুর ঘটনাটা ছাপিয়েছিলাম সেটা কাজে লেগেছে। ওই মেয়েটার নাম মিনি, ওর বাবা মা ব্যুরোতে এসে গেছে। আমার মেয়ে কার কি ক্ষতি করেছে? না, আর আমি বাঁচতে চাই না। হে ভগবান, আমায় তুলে নাও। নিজেকে সামলাতেই হবে কামিনী, ধৈর্য ধরো, শান্ত হও। দেখুন না, আমাদেরও ভালো লাগছে না এই পরিস্থিতিতে আপনাদের জিজ্ঞাসাবাদ করতে, কিন্তু আপনারা কি আপনাদের মেয়ের খুনিকে ছেড়ে দেবেন? আমি একবার শুধু আমার মেয়েকে দেখতে চাই, একবার আমার মিনিকে দেখতে চাই, প্লিজ। কামিনী প্লিজ, দেখুন এসিপি, যে কোনো হেল্প আপনি চান আমাকে বলুন প্লিজ, কিন্তু আমার মেয়ের খুনির যেন অবশ্যই ফাঁসি হয়। আচ্ছা, একটা কথা বলুন যে আপনি শেষবার আপনার মেয়েকে কবে দেখেছিলেন? 3 মাস আগে, তারপরে আর খোঁজ পাইনি। আমরা পুলিশ স্টেশনে ওর মিসিং রিপোর্টও লিখিয়েছিলাম, কিন্তু কোনো খবর পাইনি। আচ্ছা, সব হলো কি করে যদি বলেন? মিনি নিখোঁজ কি করে হলো? সুইমিং চ্যাম্পিয়ন ছিল আমাদের মিনি, সমুদ্রে প্রায় প্র্যাকটিসের জন্য যেত, বাস একদিন হঠাৎ করে বিচ থেকে হারিয়ে গেল। বিচ থেকে গায়েব হয়ে গেছিল আপনার মেয়ে? হ্যাঁ, পাম বিচ গিয়েছিল। পাম বিচ? এই দুটো কেসের সঙ্গেই কিছু একটা যোগ আছে। সোনিয়া আর মিনি দুজনের বয়সে 20 থেকে 22-এর মধ্যে। আর স্যার, দুজনে একই জায়গা থেকে নিখোঁজ হয়েছে, পাম বিচ থেকে। আর তাছাড়াও সোনিয়া যেখান থেকে নিখোঁজ হয়েছিল সেখান থেকে যে রুমালটা পাওয়া গেছিল ওর মধ্যেও সেই একই অজ্ঞান করার ওষুধ ছিল, যেটা মিনি আর ট্রেনের প্যাসেঞ্জারদের রক্তে পাওয়া গেছে। তার মানে স্যার, মিনি আর সোনিয়াকে যে গায়েব করেছে সে একজনই। স্যার, সোনিয়ার প্রাণেরও বিপদ রয়েছে। আমাদের সোনিয়াকে যেভাবেই হোক বাঁচাতে হবে। দয়া, এই সোনিয়া যে নিখোঁজ হয়েছে, তো কিডন্যাপাররা তো ওকে এমনি নিয়ে যেতে পারবে না, কোনো গাড়ি টাড়িতে নিয়ে গেছে হয়তো। লোকজনের বক্তব্য যে সোনিয়া হঠাৎই গায়েব হয়ে গেছিল, আর সোনিয়া এতটা হালকাও নয় যে কিডন্যাপার কাঁধে করে তুলে নিয়ে চলে গেছিল। সমস্ত অপরাধী এটাই চেষ্টা করে যাতে তার কোনো ভুল না হয়, কিন্তু সে কিছু না কিছু নিশ্চয়ই ছেড়ে যায়। স্যার, আমরা তো পুরো বিচটা চেক করলাম, ভেতরে যাওয়ার আর বাইরে আসার তো স্যার একটাই এন্ট্রান্স, যেটা দিয়ে আমরা এলাম স্যার। কোনো দ্বিতীয় রাস্তাই নেই স্যার, কিডন্যাপারসরাও এই রাস্তা দিয়েই গেছে। অভিজিৎ, এখানে ডেইলি জগিং যারা করে তাদের কাছ থেকে তো কিছু জানতে পারলাম না।
কিন্তু এখানে কিছু স্টল আছে যেগুলো খুব সকাল সকালই খোলে খাবার দাবারের জন্য, ওদেরকেই জিজ্ঞাসা করি। এই মেয়েটা কাল এখান থেকে নিখোঁজ হয়েছে। আপনি কি কালকে কাউকে দেখেছিলেন কোনো মেয়েকে তুলে নিয়ে যেতে এখান থেকে? হ্যাঁ, কাল সকালে একটা লোক একটা মেয়েকে তুলে নিয়ে এসেছিল ওখানে ওর গাড়ির কাছে। এটাই সেই মেয়ে কিনা বলতে পারবো না। কিছু জিজ্ঞেস করনি ওকে কি হয়েছিল মেয়েটার? বিপদে তো সাহায্য করা দরকারই ছিল। আমি জিজ্ঞেস করেছিলাম, ও বলল ওর ওয়াইফ হঠাৎ জগিং করতে করতে অজ্ঞান হয়ে গেল। লোকটা বেয়ারা ছিল স্যার। সিটিএল কেন? স্যার, মেয়েটার অবস্থা দেখে আমি খাওয়ার জন্য জলও দিলাম। ও রেগে গিয়ে বলল, নিজের চরকায় তেল দাও। এমন দৌড়াচ্ছিল যেন ট্রেন মিস হয়ে যাবে। আরে তাহলে চেঁচামেচি করলে না কেন তুমি? বস, ওখানে তো কিছু পেলাম না, তুমি কিছু পেলে? ও কাল একজন লোককে দেখেছিল নিজের অজ্ঞান হয়ে যাওয়া ওয়াইফকে তুলে নিয়ে যেতে। আমরা একদম ঠিক জায়গায় চলে এসেছি বস। মহিলার হাজবেন্ড সম্পর্কে কিছু বলতে পারবেন আপনি? না স্যার, ও এত তাড়াতাড়ি চলে গেল। কিন্তু হ্যাঁ, যখন ও গাড়িটা ব্যাক করছিল তখন হঠাৎ করে সামনে থেকে একটা গাড়ি এসে ধাক্কা মেরে দিল। লোকটা গাড়ির ভেতর থেকেই চিল্লাচ্ছিল, বাইরেও এলো না। লোকজন তো নিজে ভুল করলেও ঝগড়া করে, এখানে অন্য একটা লোক ভুল করলেও এই লোকটা ওকে ছেড়ে দিল? আরে স্যার, অন্য গাড়ির ড্রাইভার এসে তো সরিও বলল, এমনকি টাকা দেওয়ার জন্যও প্রস্তুত ছিল। কিন্তু ওই বেয়ারা এত তাড়াহুড়ো করছিল যে গাড়ি ঘোরালো আর চলে গেল। তার মানে ওর গাড়িতে খুব বেশি ড্যামেজ হয়নি? আলবাত ক্ষতি হয়েছিল স্যার। সামনের দুটো হেডলাইট ভেঙে চুরমার হয়ে গিয়েছিল, বাম্পারটাও ভেঙে ঝুলে পড়েছিল স্যার। কি গাড়িতে যাচ্ছিল লোকটা? এত সব গাড়ি আজকাল এসে গেছে স্যার, বুঝতে পারিনি স্যার। এটুকু মনে আছে স্যার, লম্বা সিলভার কালার ছিল স্যার। যদি গাড়িতে এতটা ড্যামেজ হয়ে থাকে তাহলে লোকটা গাড়িটা নিয়ে নিশ্চয়ই গ্যারেজে গেছিল। চলো দেখে নি একবার এই লম্বা সিলভার রঙের গাড়িটা কোন গ্যারেজে রিপেয়ারিং করিয়েছে। না, মডেলটা তো বলতে পারবো না, কিন্তু একটা লম্বা সিলভার কালারের গাড়ি ছিল। স্যার তাহলে কি করে বলবো? এখানে তো প্রচুর গাড়ি আসে, আমরা তো শুধু ওর নাম্বার নোট করি। এরকম কটা গাড়ি রোজ তোমার কাছে আসে? হ্যাঁ, 100, 150টা মনে নেই? একটা গাড়ি যেটা সামনের দুটো হেডলাইট ভেঙে গেছিল আর বাম্পারটা খুলে গেছিল, এরকম গাড়ি এসেছিল কি আসেনি? হ্যাঁ স্যার, এরকম একটা গাড়ি এসেছিল যেটার হেডলাইট জুড়তে গিয়ে আমার ঘাম বেরিয়ে যায়। এবার কি করে মনে বললো? হ্যাঁ, অপরাধ লোকানোর চেষ্টা করলে তোকেও ছেলে পাঠাবো। কখন এসেছিল গাড়িটা? স্যার এই ধরুন 10 দিন আগে। 10 দিন? তাহলে তো ওই গাড়িটা হতে পারে না। ঠিক আছে, সিআইডি, চুরি করার কাজ তো আমি অনেকদিন আগেই ছেড়ে দিয়েছি। তাহলে কমপ্লেনটা করলো কে? আমার কোনো শত্রু হবে? রিল্যাক্স, তোমাকে ধরতে আমরা আসিনি। আমাদের একটা কারের খবর দিতে হবে তোমায়। লম্বা সিলভার রঙের কার, 2 দিন আগে ওই কারের সামনের দিকে অ্যাক্সিডেন্ট হয়েছে। এরকম কোনো গাড়ি এসেছিল তোমার কাছে? ওই গাড়িটা কোনো গন্ডগোল আছে নাকি? কেন, কার আছে গ্যারেজে? হ্যাঁ স্যার, 2 দিন আগেই এসেছে। বেশি কাজ কিছু ছিল না, বাস বাম্পার বদলাতে সময় লেগে গেল। কোথায় কারটা? আমরা এখনই দেখতে চাই। আসুন স্যার। এই তো। হ্যাঁ, স্টলের লোকটা ঠিকই বলেছিল। ডেন্টিং পেইন্টিং এর পরে বোঝা যাচ্ছে যে গাড়িটার অ্যাক্সিডেন্ট হয়েছিল। এই কারের ভেতরে বাইরে প্রত্যেকটা ইঞ্চি পরীক্ষা করতে হবে। কিডন্যাপার কোথাও না কোথাও কিছু না কিছু চিহ্ন নিশ্চয়ই ছেড়ে গেছে। অভিজিৎ, এই দেখো গাড়ির ব্যাক সিটে কি পেয়েছি। কালো লম্বা চুল। ফটোতে সোনিয়ার চুল ঘন আর কালো ছিল, মনে হচ্ছে এটা সোনিয়ারই চুল। আরে চুল যদি ওরই হয়ে থাকে তার মানে কিডন্যাপার ওকে এই গাড়িতে করেই নিয়ে এসেছিল এখানে। আচ্ছা, এই গাড়ির মালিক এই গাড়ির সম্পর্কে কিছু জিজ্ঞেস করতে আসেনি? স্যার উনি তো গাড়ি দিতেও আসেননি। তার মানে তাহলে গাড়িটা এখানে নিয়ে এলো কে? আমার কাছে একটা ফোন এসেছিল, বলল গাড়িটা এই জায়গায় আছে, তুমি নিয়ে যাও। সারানো হয়ে গেলে উনি নিয়ে যাবেন। খুব চালাক লোক দেখছি। একটা কাজ করো, গাড়িটার নাম্বারটুকু রেজিস্ট্রেশন অফিস থেকে জানার চেষ্টা করো। এই গাড়িটার রেজিস্ট্রেশন কার্ড। স্যার এটাই হলো এই গাড়ির মালিক মহেশের বাড়ি। বাড়ি তো এটাই, কিন্তু দরজায় তো তালা লাগানো আছে, কি করব?
মনে তো হচ্ছে এই বাড়িটা বহুদিন ধরেই বন্ধ রয়েছে। তোমরা ওখানে কি করছো? আপনি আপনি কি এখানে তোমার থাকেন? কি দরকার? ওখানে তালা লাগানো দেখোনি? দেখেছো না? হ্যাঁ। তাহলে এদিক ওদিক কি দেখছো? কাউকে জিজ্ঞাসা না করে কারুর বাড়িতে উকি ঝুঁকি মারছো কেন? ডাকবো পুলিশকে? দাঁড়াও। আরে বাবু, আরে, সুকোমল, মোহন এক ভাই, মিনিট এদিকে আয় এক তো মিনিট একবার। আপনি শুনুন 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 আপনি 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 এটা দেখুন। আমরা এটা দেখুন আপনি। আমরা সিআইডি থেকে এসেছি। এটা মহেশের বাড়ি, এটাই তো? সিআইডি? দেখুন, অন্য কোনো ব্যাপার নয়, আমরা একটা কেসের ব্যাপারে কিছু জিজ্ঞাসা করব মহেশকে। আচ্ছা, মহেশকে জিজ্ঞাসাবাদের আপনাদের কি দরকার পড়লো? তাছাড়া মহেশ 6 বছর আগে নিজের ফ্যামিলি নিয়ে ক্যালিফোর্নিয়া চলে গেছে। মহেশ 6 বছর নেই এখানে? কোনো গন্ডগোল রয়েছে? মহেশ নিজের গাড়িটা 2 দিন আগে একটা গ্যারেজে দিয়েছে সারানোর জন্য, বুঝলেন আপনি? সিলভার কার। এটা হতেই পারে না। তবে হ্যাঁ, ওর কাছে ওই রঙের একটা গাড়ি অবশ্যই ছিল। যখন এত বছর ধরে ওটাকে বেরই করা হয়নি, তাহলে সেটাকে রিপেয়ার করানোর কি মানে? ওর গাড়িটা কোথায় রয়েছে? 4-5 দিন ধরে দেখতে পাইনি। এমনিতে ওর গাড়িটা এখানেই থাকে। তাহলে তো যে কেউ তুলে নিয়ে যাবে গাড়ি। আর মহেশকে আমরা জিজ্ঞেস করতে পারবো না, কারণ ও তো এখানে নেই। আর আপনারা হয়তো পুলিশের রিপোর্টও লেখাননি। স্যার, যে লোকটাকে আমরা খুঁজছি তার ফিঙ্গারপ্রিন্টস নিশ্চয়ই আমরা গাড়িতে পেয়ে যাব। ফ্রেডি, তুমি কি ভাবো এরকম একজন কিডন্যাপার এমন ভুল করবে? না দয়া, ফ্রেডরিক্স খুব কাজের কথা বলেছে। এটা এই গাড়িটাকে ফরেন্সিক ল্যাবে নিয়ে গিয়ে এই গাড়িটাকে জিজ্ঞেস করা যাক যে কে চালাচ্ছিল। একটা কাজ করো, তোমরা গ্যারেজেই দাঁড়াও। হতে পারে যে এই নকল মহেশ গাড়ি ফেরত নিতে ওইখানেই আসছে। গাড়িটাকে রিপেয়ার করে গাড়িটা নিতেই এলো না? হ্যাঁ, এ গাড়ি ওর নিজের হলে তবেই না ফেরত নিতে আসবে। তবে অভিজিৎ, আমার মাথায় একটা কথা ঢুকছে না। গাড়ি যখন ওর নয়, তখন গ্যারেজে ফোন করে গাড়িটা ফেরত নেওয়ার কথা বললো কেন? গাড়িটা তো যেখানে খুশি ফেলে যেতে পারতো। আরে কোনো জায়গায় ফেললে গাড়িটা তো ধরে ফেলতে পারতাম, কেউ না কেউ তো দেখি ফেলতো। কিন্তু গ্যারেজে কে দেখতে আসছে? হ্যাঁ, আমাদেরই কতক্ষণ সময় লেগে গেল গাড়িটাকে খুঁজতে। পুরো গাড়িটাকে ভালোভাবে সাফ করে দিয়েছে, একটাও আঙুলের ছাপ কোথাও নেই। দয়া, কোনো অপরাধী যতই চেষ্টা করুক না কেন, অপরাধের কোনো না কোনো চিহ্ন নিশ্চয়ই ফেলে যায়। সেই চিহ্নটাকেই তো খুঁজছি আমরা। এক মিনিট। এই যে ফেলে গেছে ও। এ তো কোনো কেমিস্টের বিল মনে হচ্ছে। হ্যাঁ, বিল তো আমার দোকানেরই, কিন্তু আপনাদের জেনে কি হবে? আমরা জানতে চাই যে এটা কার বিল, আর এই লোকটা এখান থেকে কি কি কিনেছিল। আরে বাবা, ওই লোকটা খালি ওষুধ কিনেছে, আপনার কি যায় আসে এতে? যায় আসে আমাদের, আর সেই জন্যই জানাটা জরুরি। আরে আপনি তো ঝামেলা শুরু করেছেন। আমি নকল ওষুধ বিক্রি করি না। আপনারা কালকে আসবেন। দেখুন, কাল অবধি আমাদের হাতে একদম সময় নেই। 2 মিনিটের মধ্যে যদি কথা না বলেছো তো এমন ওষুধ দেব। আমরা সিআইডি থেকে এসেছি। ইয়েস স্যার। দেখান, এই যে, এই দেখুন। গ্লুকোজ 20 বোতল, আর নাম কাটত লিখেছে। 20 বোতল গ্লুকোজ কি নিজের কলোনির জন্য কিনছিল নাকি? এই লোকটা কোনো ডক্টরের পেপার নিয়ে এসেছিল? হ্যাঁ। আচ্ছা, পেমেন্ট কিভাবে করেছিল? ক্যাশে? হ্যাঁ হ্যাঁ। একটা কথা বলো, কিছু মনে আছে এই লোকটা দেখতে কেমন ছিল, মুখটা কেমন ছিল, মনে আছে তোমার? না, মানে ও নিয়ে গেছিল, ও জানে। কোথায় গেছিল? ওর বাড়িতে। স্যার, ওই লোকটার হাতে আগেই 2-3টে প্যাকেট ছিল, আর এখানকার ওষুধও অনেকগুলো ছিল, তাই ওনার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য 50 টাকা দিয়েছিল। তুমি ওর সঙ্গে ওর বাড়ি পর্যন্ত গেছো? হ্যাঁ। তোমার মনে আছে ও কোথায় থাকে? মনে বাস বাস স্যার, এখানে এখানে এখানে। এই অবধি, এই অবধি, এই অবধি। এইখানে নিয়ে এসেছিল তোমাকে? হ্যাঁ। আরে ভাবতেই পারছি না শহরের মধ্যে এরকম নির্জন একটা জায়গা আছে। হ্যাঁ, এখানে সকালবেলাও রাত্রির মতো নিস্তব্ধতা। এইখানে এসে স্যার আমার হাত থেকে হঠাৎই পার্সেলগুলো নিয়ে নিলেন, আর উনি চলে গেলেন। চলে গেল? কোন দিকে চলে গেল? এত জিনিস একা নিয়ে গেল? জানি না স্যার,
আমি 2 মিনিট এখানেই দাঁড়িয়েছিলাম আর উনি ওই রাস্তা দিয়ে বেরিয়ে গেলেন। আচ্ছা, এই নির্জন এলাকাতে কোন পেশেন্ট রয়েছে যে জন্য এতগুলো গ্লুকোজের বোতল নিয়ে এলো? খুব বেশি দূর নিশ্চয়ই যায়নি, এখানেই কোথাও হবে বোধহয়। এই 2-4টে কটেজই তো রয়েছে, এগুলোকে গিয়ে চেক করি। এই খুনিটা খুব চালাক, আমাদের ভীষণ সাবধান হয়ে সব ঘর চেক করতে হবে। অভিজিৎ, ইয়েস স্যার। তোমরা কোথায় আছো? স্যার এই ডেলিভারি বয়ের সঙ্গে রয়েছে। ঠিক আছে, ওখানেই থাকো, আমি এক্ষুনি যাচ্ছি। ঠিক আছে স্যার, আসুন। ওকে ওকে স্যার, ওকে। মনে হচ্ছে এটা বহু বছর ধরে বন্ধ রয়েছে, সবকটা কটেজ বন্ধ। কেউ আছেন? মিটার চালু আছে, তার মানে বাড়িতে কেউ আছে। তো এই বাড়িতে গ্লুকোজের দরকার হয়। হ্যাঁ দয়া। স্যার, ঘরের মধ্যে কোনো বাল্ব অন আছে কিংবা কোনো মেশিন? স্যার, ভেতরে গিয়ে দেখি, চলুন দেখি গিয়ে এই ইলেকট্রিক বিল কে পে করে। হ্যাঁ বিবেক, স্যার দরজা খোলো। এই বাড়িটাতে এমনিই খালি পড়ে আছে, মনে হচ্ছে কেউ জিনিসপত্র রেখে পালিয়েছে। ফ্রেডরিক্স, এসব বোকা বানানোর চাল। এই ধুলো চাদরগুলো কেউ জেনে শুনে রেখেছে। স্যার, স্যার ওপরে একটা মেয়ে রয়েছে। হ্যাঁ, কি বলছো কি দেখি? এতক্ষণে রহস্য ভেদ হলো। এ ওপরে লুকিয়ে বসে আছে। লেটস গো। সোনিয়া, স্যার এটা তো সোনিয়া। হ্যাঁ, কি অবস্থা করে দিয়েছে মেয়েটার, কে জানি বেঁচে আছে কিনা। পালস চলছে স্যার। মনে হচ্ছে বিষটা এই টিউবের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। সমস্ত টিউব খুলে ফেলো তাড়াতাড়ি। আচ্ছা, এই লোকটা চাইছেটা কি? ওর কি শিকারকে এইভাবে তিল তিল করে মারতে মজা লাগে? কেউ কোনো জিনিসে হাত দেবে না। বিবেক, অ্যাম্বুলেন্স আর নার্স ডাকো এক্ষুনি। আরে, এই লোকটা? স্যার, এই লোকটারই ব্যাগ ট্রেনের মধ্যে ওই মেয়েটার মাথায় পড়ে গেছিল। স্যার, এই লোকটাই। তাহলে এই হলো সেই লোক। এবার ওর নাটক করা বের করছি। লেটস গো। ওই কেমিক্যালসটা আমাকে রাতের মধ্যে পেতেই হবে, তা না হলে আমার সবকিছু শেষ হয়ে যাবে। এই লকটাকে ভেঙেছে। এখানে কে আসবে? নিশ্চয়ই কোনো গোলমাল আছে। মনে হচ্ছে ঘরের মধ্যে কেউ না কেউ ঢুকেছে। হয়তো চোর হবে। ও চোর হোক আর যেই হোক, পালাও এখান থেকে। ছেড়ে দাও। আমার কাছে কিচ্ছু নেই, আমার কাছে টাকা নেই বলছি, সত্যি বলছি। আমাকে ছেড়ে দাও তোমরা। কেন আমাকে? আমি খুনি নই, আমি তো মানুষকে বাঁচানোর চেষ্টা করি। বাঁচাচ্ছিলে? মানুষকে তিল তিল করে মেরে ফেলছো, এইভাবে তুমি মানুষকে বাঁচাচ্ছিলে? আজ থেকে 10 বছর আগে আমি একজন সায়েন্টিস্ট ছিলাম, ইন্ডিয়ার মধ্যে সব থেকে বড় নাম করা সায়েন্টিস্ট। আমি একটা ওষুধ বানিয়েছিলাম। আমি দেখতে চেয়েছিলাম যে যেটা বানিয়েছি সেটা ঠিক মতো হয়েছে কিনা। সেই জন্য আমি সেই ইঞ্জেকশন কিছু মানুষকে দিয়েছি। জানি না কি হলো, তাতে 4-5 জন মানুষ মারা গেল। কি? 4-5 জন মারা গেছিল? হ্যাঁ, এরকম তো কখনো কখনো হয়েই যায়, কিন্তু জানি না ওই লোকগুলো আমার লাইসেন্সটা কেন ছিনিয়ে নিল। লাইসেন্স নেই তাই তুমি লুকিয়ে বানাতে শুরু করে দিলে? কি করব,
ওই ওষুধ তো আমি তৈরি করেই ছাড়বো। মনে হচ্ছে পাগল হয়ে গেছে। এই জন্যই তুমি মিনিকে কিডন্যাপ করেছিলে, তাই না? কিন্তু ওই মেয়েটা একটুও কষ্ট সহ্য করতে পারলো না। আমার এক্সপেরিমেন্টটা শেষ হবার আগেই মরে গেল। আর ওই মেয়েটা মরতেই তুমি আরেকটা মেয়েকে বীজ থেকে তুলে আনলে, হ্যাঁ? মিনির লাশ ট্রেনের কামরায় রাখার পর তুমি ওখান থেকে পালাওনি কেন? বসেছিলে কেন? আমি কি কোনো পাগল নাকি ওখানে বসে থাকবো? আমি তো ওকে ওখানে রেখে দিয়েই নেমে যেতাম, কিন্তু ট্রেনটা চালু হয়ে গেল আর আমি প্যাসেঞ্জার সেজে ওখানে বসে রইলাম আর অ্যাক্টিং করতে থাকলাম। স্যার, চেহারাটা তো ঠিকঠাকই লাগছে, মনে হচ্ছে ব্রেনটা চটকে গেছে। এবার সারা জীবন জেলের ভেতরে বসেই তোমার এক্সপেরিমেন্টের কথা ভেবো। যদি তোমার ফাঁসি না হয় তাহলে। আমি তো মানুষকে বাঁচাতে চেয়েছিলাম, আর এরা দেখছি আমাকে ফাঁসিতে চড়াতে চায়।